প্রণয় যে দুটো টিউশনি করায় দুটোই তার এলাকার বাইরে, কারণ নিজের এলাকাতে সে বকাটে গুন্ডা নামে পরিচিত। ফুডকোর্ট চালাতে পারলেও কেউ তাকে অন্তত টিউশনি দেবে না, তাই সে টিউশনি করার জন্য দূরের এলাকা বেছে নিয়েছে। এখানে যারাই তাকে চেনে শান্ত ভদ্র হিসেবেই চেনে। প্রণয়ের দুটো টিউশনের স্টুডেন্ট দুটোই মেয়ে। একটা ক্লাস 5-এ পড়ে, যাকে প্রণয় সকালে পড়ায়, আরেকটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ওকে পড়ায় দুপুরের আগ দিয়ে। নাম হিয়া, খুব চঞ্চল ধরনের, আর 1 নম্বর ফাঁকিবাজ। প্রণয়কে ইংলিশ আর আইসিটি পড়ায়, মাসে 10,000 পায় এখানে। টাকার অঙ্ক বেশি বলে ধৈর্য ধরে হিয়াকে পড়ায় সে। প্রণয়কে দেখেই হিয়া খুশি হয়ে গেল, আনন্দিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? প্রণয় হিয়ার সাথে মেপে মেপে কথা বলে, যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে। পড়ার বাইরে কোনো কথাও বলে না, কিন্তু হিয়ার পড়তে ভালো লাগে না। ওর আউট টপিক নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে। বিশেষ করে প্রণয়কে নিয়ে ওর অনেক বেশি কৌতূহল। প্রণয় গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। বই বের করো। আসতে না আসতেই বই বের করো, আপনি এমন কেন? হিয়া নিয়মিত ক্লাস করে না, এজন্য মূলত ওকে দুপুরের সময় পড়াতে পারে প্রণয়। হিয়াকে এমন উতলা হতে দেখে প্রণয় বলল, এর মধ্যে আর ক্লাসে গিয়েছিলে? একদিন। নোট নিয়েছো? ছবি তুলে এনেছি। শুধু ফোনে ছবি তুলে রাখলে হবে? খাতায় লেখনি কেন? লিখব পরে, আগে আপনি বলেন, এই কয়দিন আসেননি কেন? ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলেন? প্রণয় ধমক দিয়ে বলল, তোমার এত কিছু কেন জানতে হবে? চুপচাপ বই বের করো। হিয়ার মুখের রং বদলে গেছে, চুপসে যাওয়া মুখটা নত করে সে বই খাতা বের করছে। প্রণয় বলল, যেগুলো ছবি তুলে এনেছো সেগুলো আজকে রাতের মধ্যে লিখে ফেলবে। হিয়ার চোখ টলমল করছে, প্রণয়ের দিকে তাকাচ্ছে না, রুদ্ধশ্বাসে বলল, আচ্ছা। গলা ধরে এসেছে হিয়ার। প্রণয় ওকে আইসিটির ম্যাথ বোঝাচ্ছিল। হিয়ার চোখ থেকে টুপ করে তখন 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল সাদা খাতার উপর। প্রণয় অবাক হয়ে জিজ্ঞেস করল, কাঁদছো কেন তুমি? হিয়া এবার কান্না করতে করতে বলল, আপনি সবসময় আমার সাথে এরকম খারাপ আচরণ করেন কেন? প্রণয়ের মেজাজ খারাপ হচ্ছে, কিন্তু মেজাজ দেখালো না সে, রাগ কন্ট্রোল করে বলল, আমার কাজ তোমাকে পড়ানো, পড়িয়ে চলে যাব। তোমাকে পড়তেই আসি, গল্প করতে না। একটু গল্প করলে কি হয়? প্রণয় বিরক্ত হয়ে বলল, দেখো হিয়া, তুমি যদি এরকম বাচ্চামো করো সব সময়, তাহলে কিন্তু আমি আর তোমাকে পড়াবো না। হিয়া চোখের পানি মুছে বলল। সরি। পুরো 2 ঘন্টা ভয়ে হিয়া আর কোনো বাড়তি প্রশ্ন করেনি, চুপচাপ পড়েছে। হাসিনা বেগম এর মাঝে একবার এসে নাস্তা দিয়ে গিয়েছেন। প্রণয় অবশ্য খায়নি। গুনগুন কি খেয়েছে না খেয়েছে তা তো সে জানে না। পড়ানো শেষ করে প্রণয় উঠে দাঁড়ালো, যাওয়ার আগে বলল, নোটগুলো খাতায় তুলে রাখো। হিয়া ব্যস্ত হয়ে বলল, স্যার, নাস্তা করলেন না? না, তুমি খেয়ে ফেলো। বসেন, একসাথে খাই আর একটু গল্প করি। এখন তো পড়ানো শেষ, গল্প করলে কি সমস্যা আছে? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তোমাকে দেখে প্রবাদটা মনে পড়ে গেল। হিয়া হেসে বলল, স্যার, এই কয়দিন কেন আসেননি? বিয়ে করেছি তাই। আর কিছু? আপনি ম্যারিড? হ্যাঁ, যাচ্ছি। প্রণয় চলে যাওয়ার পর হিয়া বিড়বিড় করে বলল, মিথ্যুক। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল গুনগুন। এতক্ষণ বাসায় একা থেকে সে হাঁপিয়ে গিয়েছিল। এত তাড়াতাড়ি দরজা খুলে দেওয়ার জন্য প্রণয় ভ্রু কুঁচকে বলল। এতক্ষণ দরজা ধরেই দাঁড়িয়েছিলে নাকি? গুনগুন মুখ গোমরা করে বলল, না, কেন? যেভাবে সাথে সাথে দরজা খুলে দিলে, নিশ্চয়ই উড়ে উড়ে এসেছো। বাজে কথা না বললে পেটের ভাত হজম হয় না আপনার? ভাত তো খাইনি এখনো, হজম হবে কিভাবে? বাইরে থেকে নিয়ে এসেছি দুপুরের খাবার। অবশ্য ভাত না, বিরিয়ানি এনেছি। রুমে যেতে যেতে গুনগুন বলল, এত বাইরের খাবার খেলে চলবে? অনেক টাকা নষ্ট করেছেন এর মধ্যে। ঘরে বাজার নেই দেখলাম, বাজার করেন না কেন? প্রণয় চোখ পাকিয়ে বলল, তুমি এই অবস্থায় রান্না করতে গিয়েছিলে নাকি? এই অবস্থায় মানে কি? আমি প্রেগনেন্ট না, পিরিয়ড হয়েছে, প্রতি মাসেই হয়, খুবই স্বাভাবিক ঘটনা একটা। প্রণয় বাঁকা হাসি দিয়ে বলল, তোমাকে প্রেগনেন্ট অবস্থায় দেখার ভাগ্য মনে হয় না আমার আছে। ভালো কোনো কথা আপনার মুখে আসে না? আসো, কিন্তু তোমার সাথে খারাপ কথা বলতেই আমার বেশি ভালো লাগে।
গুনগুন বিরক্ত হয়ে চুপ করে রইল। প্রণয় হাসে ফ্রেশ হয়ে এসে খাবার নিয়ে এলো প্লেটে করে। গুনগুনকে খাইয়ে দিতে দিতে বলল। কি করলে সারাদিন? মুখের খাবারটুকু চিবিয়ে গুনগুন বলল। কি আর করব, বসে বসে বোরিং হয়েছি। তোমাকে কিছু বই কিনে দেবো। কেন? যখন বাসায় একা থাকবে তখন পড়বে। তোমার তো উপন্যাস পড়তে ভালো লাগে। আপনি কি করে জানেন? তোমার রুমে বই ভর্তি বুকশেলফ দেখেছিলাম। আপনি কত কিছু নোটিস করেছেন। সব। গুনগুন পানি পান করে বলল। আর খাবো না। আর একটু খাও। না, পেট ভরে গেছে। শুনুন না, বিকেলে আজ দোকানে যাবেন না? হ্যাঁ, বেচারা মাসুদের ওপর অনেক চাপ পড়ে যাচ্ছে। বাজার করতে হবে না? হবে। আমিও আপনার সাথে বাজারে যাব। কেন? বাজার করতে একটু হাঁটলেও পারবো। সারাদিন বাসায় এভাবে থাকলে দম আটকে মরে যাব আমি। কাল থেকে ক্লাসে যাব ভাবছি। ঠিক আছে। আর বাসায় রান্নাও করব। না, আগে সুস্থ হও। আমি তো সুস্থই। হুম, পুরোপুরি সুস্থ হও আগে। গুনগুন কয়েক সেকেন্ড নীরব থেকে বলল। আপনার কি এখন আমাকে ঘেন্না লাগছে? প্রণয় বিস্ময় নিয়ে বলল। পাগল তুমি? ঘেন্না আর তোমায়? লিসেন গুনগুন, আমি তোমার পায়ের পাতায় চুমুও খেতে পারবো। আর তুমি যেই বিষয় নিয়ে কথাটা বললে সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। আমি দুনিয়ায় আসতে পেরেছি এজন্যই। মেয়েদের আমি আলাদা রেসপেক্ট করি এজন্যই যে ওরা সারা জীবন কতটা কষ্ট করে, সেখানে তুমি তো আমার বউ। গুনগুন কিছু বলল না, কিন্তু প্রণয়ের কথাগুলো তার ভীষণ ভালো লেগেছে। সে আর চোখে প্রণয়কে দেখছিল বারবার। প্লেট ধুয়ে রেখে এসে প্রণয় টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল। খুব টায়ার্ড লাগছে। রেস্ট নিন, ঠিক হয়ে যাবে। বালিশটা মনে হচ্ছে খুব শক্ত, তাই না গুনগুন? কোথায়? দুটো বালিশই তো খুব নরম। তাই? তাহলে আমার মাথা বোধ হয় বালিশের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তোমার কোলচে আছে, আমি কি তোমার কোলে একটু মাথা রাখতে পারি? ইদানিং গুনগুনের কী যে হয়েছে, আগের মতো আর রাগ করতে পারে না। উল্টো প্রণয় কাছে এলে রোমান্টিক কিংবা দুষ্ট কোনো কথা বললে সে লজ্জায় রাঙা হয়ে যায়। মুখে তখন আর কিছুই বলতে পারে না। এই যে এখনও বলতে পারছে না। গুনগুনকে চুপ করে থাকতে দেখে প্রণয় বলল। তোমার নীরবতাকেই কি সম্মতির লক্ষণ ধরে নেব? গুনগুন লজ্জা পেয়ে মাথা নাড়ালো। কিছুটা বিব্রত বোধও করছে সে। প্রণয় এগিয়ে এসে গুনগুনের কোলে মাথা রাখলো, চোখ বন্ধ করে বলল। আহ, কি শান্তি! মায়ের পরে বউয়ের কোলে বোধ হয় সবচেয়ে বেশি শান্তি লাগে। গুনগুন কিছু বলল না। প্রণয় ঘুমিয়ে পড়েছে। গুনগুনের চোখে ঘুম নেই। সে ফোন চাপছে, ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছে। হঠাৎ করে তখন তার দৃষ্টি যায় ঘুমন্ত প্রণয়ের মুখের দিকে। কি আরাম করে শান্তিতে গুনগুনের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। গুনগুন মৃদু হাসল। ফোনটা টেবিলের ওপর রেখে কি মনে করে যেন প্রণয়ের চুলে হাত ভুলিয়ে দিতে লাগলো। ঘুম থেকে উঠে বিকেলে দুজনেই বাজারে এসেছে, বাড়ির জন্য আর দোকানের জন্য বাজার করতে। কাঁচা শাকসবজি কিনে প্রণয় গুনগুনকে বলল। তুমি বাইরেই দাঁড়াও, আমি মাছ আর মাংস কিনে আনি। গুনগুন বলল। আমিও আসি। না, মাছের গন্ধ সহ্য করতে পারবে না, আর পচা পানি তোমার গায়ে লাগবে। তুমি এখানেই থাকো। ঠিক আছে, বাজারগুলো আমার কাছে দিয়ে যান। প্রণয় বাজারের ব্যাগগুলো হাতে নিয়ে আশেপাশে তাকাচ্ছে, কিছু খুঁজছে সে। গুনগুন জিজ্ঞেস করল। কি খুঁজছেন? প্রণয় জবাব না দিয়ে একটা খালি ভ্যান ডেকে থামালো, জিজ্ঞেস করল। মামা, ভ্যানে যাত্রী নেন? ভ্যান চালক হেসে বললেন। নাই মামা, কিন্তু এখন তো কেউ আর ভ্যানে উড়ে না। আচ্ছা, আমার বউ আপনার ভ্যানে বসে থাকবে কিছুক্ষণ। আমি মাছ মাংস কিনে আনবো, সময় অনুযায়ী আপনাকে ভাড়া দিয়ে দেবো। গুনগুন ফিস ফিস করে বলল। এসবের আবার কি দরকার? দরকার আছে। এমনি তুমি অসুস্থ, পেইন হচ্ছে পেটে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে যদি অসুস্থ হয়ে যাও। আরে কিছু হবে না। চুপ করে বসো। বলে প্রণয় নিজেই গুনগুনকে ভ্যানের উপর বসিয়ে দিল। বাজারের ব্যাগগুলো রেখে সে দোকানে গিয়ে পানির বোতল আর চিপস কিনে আনলো। গুনগুনের হাতে দিয়ে বলল। খাও বসে বসে। ভ্যান চালককে 50 টাকা দিয়ে বলল। চাচা, আপনি চা খান বসে, আর আমার বউকে দেখে রাখেন, আমি এসে ভাড়া দেবো। আচ্ছা আচ্ছা মামা। প্রণয় চলে যাওয়ার পর ভ্যান চালক হেসে বললেন। মামা মনে হয় আপনারে খুব ভালোবাসে, তাই না আম্মা? গুনগুন জবাবে মুচকি হাসল। চা খাইবেন আম্মা? না চাচা, আমি চা খাই না। আপনি খেয়ে আসুন, আমি আছি এখানে। আচ্ছা, আমি তাইলে আইতাছি চা খাইয়া।
গুনগুন মাথা নাড়ালো। বাজারে কত মানুষ, কেউ কেউ গুনগুনকে অবাক হয়ে তাকিয়ে দেখছে, আবার কেউ কেউ তাদের মতো বাজার করতে ব্যস্ত। গুনগুন যেখানে ভ্যানের ওপর বসা, তার পেছনেই একটা ক্যারাম বোর্ডের দোকান। অনেক উঠতি বয়সের ছেলেপেলেরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, ক্যারাম খেলছে। গুনগুনকে দেখে ওরা উল্টোপাল্টা মন্তব্যও করছে। রাগে জিততে গুনগুনের শরীর জ্বলছিল। ভ্যান চালক ততক্ষণে চা খেয়ে ফিরে এসেছে। গুনগুন বলল, চাচা ভ্যানটা ওই সাইডে নিয়ে যান তো। ওইদিকে তো রোদ। সমস্যা নেই, আপনি যান। এখান থেকে সরে যাওয়ার পর ছেলেগুলোর হাসাহাসি বাড়তে থাকে। দারুণ মজা পাচ্ছে ওরা। গুনগুনকে নিশ্চুপ দেখে ওরা কয়েকজন সাহস দেখিয়ে এগিয়ে এলো। পাশের একটা সবজির দোকানে দাঁড়িয়ে দোকানদারকে বলল, কাকা, লেবু শশা আসেনি? গুনগুন স্পষ্ট বুঝতে পারছে ওকে জ্বালাতেই ওরা এসেছে। হাত মুষ্টি বদ্ধ করে বসে আছে গুনগুন। পাশ থেকে তখন আরেকটা ছেলে গুনগুনকে উদ্দেশ্য করে বলল, মামা, শরীরটা দেখছস, মোম একটা। আরেকজন বলল, আমরা তাইলে আগুন চাইলে গলাইয়া দিতে পারি। গা ঘিন ঘিন করছে গুনগুনের। ভ্যান চালকও বুঝতে পারছে যে ছেলেগুলো গুনগুনকে উত্তক্ত করছে, তাই তিনি ধমক দিয়ে বললেন, ওই ফাউল পুলা পাই, মাইয়া মানুষ দেখলেই উল্টাপাল্টা কথা কইতে মন চায়। ছেলেগুলো খেপে তেড়ে এলো। ভ্যান চালকের বুকে ধাক্কা দিয়ে বলল, কি বললি তুই? কি হয়েছে তোর? জলে কে তোর? গুনগুন আর রাগ কন্ট্রোল করতে না পেরে ভ্যান থেকে নেমে ছেলেটার কলার ধরে ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দিল গালে। আশেপাশে যারা ছিল তারা সবাই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা রাগে ক্ষোভে গালে হাত দিয়ে গুনগুনের দিকে তাকিয়ে আছে। গুনগুন অগ্নিমূর্তি ধারণ করে বলল, জানোয়ারের বাচ্চাগুলো রাস্তার জন্ম নিয়েছিস নাকি পতিতালয়ে? হ্যাঁ, ভালো করে সন্তান হলে তো একটা মেয়েকে নিয়ে এসে বাজে বাজে কথা বলতে পারতি না, বাবার বয়সী কারো গায়ে হাতও তুলতে পারতি না। ছেলেটা ক্ষেপে বিশ্রী একটা গালি দিল গুনগুনকে। গুনগুনের কাছে এগিয়ে আসার সময় প্রণয় সেখানে চলে আসে। পাশে এক লোক আখের রস বিক্রি করছিল। বাজারগুলো ফেলে প্রণয় ভ্যান গাড়ি থেকে 2টা আখ একসাথে নিয়ে এলো পাথারে ছেলেটাকে পেটাতে লাগলো। পাশের ছেলেগুলো এগিয়ে এলে ওদেরও ইচ্ছে মতো পেটালো। আশেপাশের লোকজনও তখন সাহস পেয়ে ছেলেগুলোকে বেধড়ক পেটাতে থাকে। যেই ছেলেটা গুনগুনকে গালি দিয়েছিল ওকে ভিড়ের মধ্য থেকে টেনে এনে মুখে ইচ্ছে মতো ঘুষি দিতে দিতে প্রণয় বলল, প্রণয় যেভাবে ছেলেটার চোখে মুখে মারছে তাতে সত্যি সত্যি ওর মুখের 12টা বেজে যাবে। ভ্যান চালক এগিয়ে গিয়ে প্রণয়কে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রণয় মনের সমস্ত রাগ মিটিয়ে মেরেই যাচ্ছে। উপায়ন্তরহীন হয়ে গুনগুন নিজেই এগিয়ে গেল, প্রণয়কে ধরে বলল, ছেড়ে দিন প্লিজ। প্রণয় এক পদক গুনগুনের দিকে তাকিয়ে ছেলেটাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। 1 মিনিট দাঁড়িয়ে নিজেকে ধাতস্থ করে পকেট থেকে মানিব্যাগ বের করলো। ভ্যান চালককে 100 টাকা দিয়ে এক হাতে সবগুলো বাজার নিল, অন্য হাতে গুনগুনের হাত ধরল। গুনগুন নিচু কণ্ঠে বলল, কিছু ব্যাগ আমার হাতে দিন। প্রণয়ের চোখে মুখে তখনও স্পষ্ট রাগ, জেদ কমেনি, কিন্তু গুনগুনের সাথে সে উচ্চবাচ্য করল না। শীতল কণ্ঠে বলল, সমস্যা নেই, আমি পারবো। কিছুটা পথ এগিয়ে গিয়ে প্রণয় রিস্কা নিল। বসার পর গুনগুনকে জিজ্ঞেস করল। তুমি ঠিক আছো? গুনগুন নিস্তেজ কণ্ঠে বলল, হুম। বাসায় পৌঁছে কিছু বাজার রেখে বাকিগুলো নিয়ে প্রণয় নিচে চলে গেল। গুনগুনকে কিছু বলার সুযোগও দিল না। প্রণয় ওর ওপর রেগে আছে কিনা কে জানে। গুনগুন ফ্রেশ হয়ে বিছানায় বসলেই বাসার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখল কুলসুম এসেছে। চোখে মুখে আতঙ্ক। ভেতরে এসে জিজ্ঞেস করল, বাজারে আজ কি হয়েছে? গুনগুন দীর্ঘশ্বাস নিয়ে বলল, কি থেকে যে কি হলো। প্রণয় তো দেখছি খুব রেগে আছে। মাসুদের কাছে আমি শুনলাম কিছু কিছু। তুমি বলো তো পুরো ঘটনা, কি হয়েছিল? শুরু থেকে সবটা বলল গুনগুন। কুলসুম বিস্ময় নিয়ে বলল, এত মেরেছে? হুম। সর্বনাশ হয়েছে। এমনিতেই তো এত রাগ, তার উপর আবার তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে। আমার হয়তো ওর সাথে যাওয়া ঠিক হয়নি। আরে না, এখানে তোমার কোনো দোষ নেই। বিয়ের পর আমি আর বিপ্লব কত গিয়েছি একসাথে বাজারে, এখনো তো যাই। সমস্যা হলো রাস্তার কুকুরগুলোর। মেয়ে দেখলে আর হুঁশ থাকে না। যাই হোক, বাদ দাও এসব। যা হওয়ার হয়েছে। তুমি তো ঠিক আছো? হুম। চিন্তা করো না কিছু, একটু রেস্ট নাও, আমি আছি তোমার সাথে। আপনাকে প্রণয় আসতে বলেছে তাই না? কুলসুম হেসে বলল, ছাড়া আর কে বলবে? তুমি যদি প্যানিকড হও তাই আমাকে পাঠিয়েছে। ও যা রেগে আছে এখন, তাই আসছে না। রাগ কমলে পরে আসবে। আমার উপর রেগে আছেন? না, তোমার তো দোষ নেই। ও
ওই বেয়াদবগুলোর উপর রেগে আছে নিশ্চয়ই। গুনগুন একদম ঘুমোতে চায়নি, কিন্তু বালিশে মাথা রাখতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। সন্ধ্যায় প্রণয় নাস্তা নিয়ে এসে দেখে গুনগুন তখনও ঘুমিয়ে আছে। কুলসুমকে জিজ্ঞেস করলো, কখন ঘুমিয়েছো? গেলেই আমি আসার পরপরই। খুব বেশি প্যানিক করছিলে? না, তবে কিছুটা মন খারাপ করেছে হয়তো। কেন? তুই বাজার থেকে এসে তখন ওর সাথে আর কথা বলিসনি, তাই নিজেকে দোষারোপ করছে। ভাবছে ও তোর সাথে গিয়েছে বলেই এমন হয়েছে। আমি অবশ্য ওকে সবটা বুঝিয়ে বলেছি, বাকিটা তুই সামলে নিস। আমি তাহলে এখন উঠি। কোথায় যাচ্ছিস? বস, নাস্তা করে যা। না রে, আমার ঘরেই নাস্তা বানানো আছে, ওগুলো পরে কে খাবে? তুই গুনগুনকে নিয়ে খেয়ে নে। কুলসুম চলে যাওয়ার পর প্রণয় খাবারগুলো টেবিলের ওপর রেখে গুনগুনের পাশে বসলো। ওর ঘুমন্ত মুখটা দেখে হাসলো কিছুক্ষণ। মেয়েটা যখন রেগে যায় তখন একদম বাঘিনী হয়ে যায়, আর এখন কীরকম বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। প্রণয় আলতো করে গুনগুনের চুলে হাত ভুলিয়ে আস্তে আস্তে ডাকলো। গুনগুন, গুনগুনের কোনো সারা শব্দ নেই। প্রণয় আবার ডাকলো, গুনগুন, বউ, গুনগুন, এই বউ। গলার স্বর কিছুটা বাড়িয়ে ডাকার জন্য গুনগুনের ঘুমটা ভেঙে গেছে। সে চোখ পিটপিট করে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় হাসি মুখে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘুম হয়নি এখনো? গুনগুন কোনো কথা বলছে না। প্রণয় নিজেই বলল। ওঠো, ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। গুনগুন চোখ বন্ধ করে বলল, খাবো না, এখন ক্ষুধা নেই। তোমার জন্য আমি না খেয়ে আছি, আর তুমি খাবে না? আমি তো আর খাবারের উপর বসে নেই, আপনার খাবার আপনি খেয়ে নিন। প্রণয় শব্দ করে হাসে। হাসতে হাসতে গুনগুনের দুবাহুতে ধরে জোর করে উঠিয়ে বসালো। জিজ্ঞেস করলো, এত রাগ কেন? রাগ নেই, তাহলে কি অভিমান? কিছুই না। একবেলা একটু কথা বলিনি বলে এত রাগ অভিমান করে বসে আছো। আবার মুখে থেকেই বলো যে ভালোবাসো না। বাসেই তো না। আচ্ছা, সমস্যা নেই, আমি তো ভালোবাসি তোমাকে। লাভ ইউ। হেট ইউ। মাই প্লেজার। এখন যাও, ফ্রেশ হয়ে প্লিজ আসো। আমাকে আবার দোকানে যেতে হবে, মাসুদ একা আছে। তো যান মাসুদের কাছে, মাসুদের কোলে নিয়ে বসে থাকেন। আমার কাছে কেন এসেছেন? ছি, আমি কি গো? আমার মধ্যে কোনো সমস্যা নেই, তুমি নিজে এটা প্রমাণ করতে দিচ্ছ না, আবার উল্টোপাল্টা অপবাদ দিচ্ছ। গুনগুন উঠে যাচ্ছিল। প্রণয় জিজ্ঞেস করলো, কোথায় যাও? আপনার এসব আজগুবি কথা শোনার চেয়ে উঠে ফ্রেশ হওয়া ভালো। তাহলে এরকম আজগুবি কথা আমার প্রতিনিয়ত বলা উচিত, কি বলো? গুনগুন মুখ ভেঙচি দিয়ে চলে যাচ্ছে। প্রণয় বিড়বিড় করে গানের কলি গাইছে। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুঝ একজনের হৃদয়। গুনগুন ফ্রেশ হয়ে আসার পর ওকে দেখে গলার স্বর আরো বাড়িয়ে দিয়ে গাইছে। আরে আমি তো ফ্রিতেই নাজেহাল, একলনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়। গুনগুন তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল। বেসুরো কণ্ঠ নিয়ে আবার এত জোরে জোরে গান গাচ্ছেন? প্রণয় হেসে বলল, বইয়ের সামনে আমি সব পারি। নিজের দোকান থেকে চাউমিন আর চা নিয়ে এসেছে প্রণয়। গুনগুন ফ্রেশ হয়ে আসতে আসতে চা হালকা গরমও করে নিয়ে এসেছে রান্নাঘর থেকে। গুনগুন বলল, চা আমি খাই না, জানেন না? জানি, আগে তো একা থাকতে ঘুম না আসলে সমস্যা ছিল, বিরক্ত রাখতো। এখন তো ঘুম পাড়ানোর জন্য আমি আছি। চা খাও, হালকা লাগবে একটু। গুনগুন কথা না বাড়িয়ে চা পান করে কাপটা টেবিলের ওপর রাখলো। প্রণয় কাঁটা চামচ খুব সুন্দর করে চাউমিনে পেঁচিয়ে গুনগুনের মুখে তুলে দিল। পরের বার আবার একইভাবে চামচে চাউমিন পেঁচাতে পেঁচাতে প্রণয় বলল, আচ্ছা, তুমি ওদের মারতে গেলে কেন বলো তো? ওরা যদি তোমার গায়ে হাত তুলতো, সবাই তো আর প্রণয় না যে ছেড়ে দেবে। গুনগুন মুখের খাবারটুকু শেষ করে বলল। আমার তো সাহস ছিল। প্রণয় মৃদু রাগ দেখিয়ে বলল। কিসের সাহস? গুনগুন হেসে বলল, এই যে আমার একটা বখাটে স্বামী আছে, এটাই আমার সাহস। সকাল সকাল বাড়িতে এসে হাজির হয়েছে রাধিকা। খুব বেশি যে সকাল ঠিক তাও নয়, আবার 10টা বাজে। 8টার দিকে একবার উঠেছিল গুনগুন। বলা ভালো, প্রণয় জোর করে তুলেছিল। ওকে খাইয়ে দিয়ে টিউশন করাতে চলে গেছে। প্রণয় যাওয়ার পর গুনগুন আবার ঘুমিয়েছিল। আজ ক্লাস ছিল, যাবে ভেবেছিল, কিন্তু গতকালকের ঘটনার পর থেকে শরীর মন কোনোটাই ভালো না। গুনগুন ক্লাসে যাবে না বলে রাধিকাও আজ যায়নি। ভার্সিটিতে না গিয়ে গুনগুনের বাসায় এসেছে। ওর সাজানো গোছানো সংসার দেখে বলল,
তোদের টোনাটনির সংসার দেখছি, দারুণ সাজিয়েছিস। আমি সাজাইনি, সব প্রণয় করেছে। ভাইয়া তোকে এত ভালোবাসে? গুনগুন প্রত্যুত্তরে হাসলো, বলল। বস, আমি চা বানিয়ে আনি। রাধিকা গুনগুনের হাত ধরে বলল। না,